মিম বেটা কেমন আছেন? কথা শোনা যাচ্ছে না, আপনার মিউট হয়ে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। বাকি দুইজন কই? স্যার শান্তা ট্রাই করতেছে স্যার। আপনারা কি জিম গুগল মিটে ক্লাস করছেন অলরেডি? জি স্যার, গতকালকে নাজমুল স্যারে করাইছিল ক্লাস। আচ্ছা, আমার মানে নেক্সট ক্লাস থেকে আমিও গুগল মিটে দিব। আজকেই বলা যায় যে জুমে লাস্ট। ঠিক আছে? জি স্যার। আপনারা তো সবাই গুগল মিট কিভাবে ব্যবহার করে জানেন, শেখা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গতকালকে শিখাইছে স্যার। ওকে ওকে, তাহলে এখন থেকে আস্তে আস্তে আমরা করতে পারবো। জাস্ট লিংক পাঠিয়ে দেয়, লিংকে ক্লিক করলেই হয়। জুমে এখন যেভাবে মানে ক্লাসে এন্ট্রি নিতেন, গুগল মিটেও সেম একই ভাবে এন্ট্রি নেবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুধুমাত্র ভিডিও রেকর্ডিং যেটা আমাকে এখন মানে ইউটিউবে করে দেই, তখন আর হয়তো সেটা ইউটিউবে করব না, তখন আমার গুগল ড্রাইভে থাকবে, আমি গুগল ড্রাইভ থেকে আপনাদেরকে জাস্ট লিংকটা দিয়ে দেব। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। আর কিছু না, আর কিছু না। তবে ইউটিউবে থাকলে একটু বেশি সুবিধা, মানে অ্যাক্সেসটা খুব ইজিলি পাওয়া যায়। হ্যাঁ ইউটিউবে ভিডিও ডাউনলোডটা খুব দ্রুত হয়, বাফারিংটা কম হয়। এই হচ্ছে অবস্থা। তান্ডু কই? স্যার, অতিরিক্ত আগে নেটে ছিল, এখন নাই। এই তান্ডু নামটা দিয়েছে আপনাদের মেহেদি স্যার। হ্যাঁ মেহেদি স্যার আদর করে ওরে তান্ডু ডাকে। ওই মেহেদির কাছ থেকে শুনতে শুনতে আমি এখন তারে তান্ডু ডাকি। তানহা, তান্ডু ম্যান। কি ব্যাপার, ও তো সবার আগে আসে ক্লাসে, আজকে ও দেরি কেন? আমার 18 ব্যাচের এক স্টুডেন্ট প্রিন্সিপাল অফ ফিনান্স করে, সে আবার ইউটিউবে ক্লাস দিলে এটা একটা সে আবার ঘুরে ঘুরে আমার সমস্ত ক্লাস দেখে। আপনাদের ক্লাসে কথা বলতেছে, স্যার এই ক্লাসে সবসময় তিনজনই কেন আসে? বললাম এই ক্লাস স্টুডেন্টই তিনজন, ক্লাসে স্টুডেন্টই তিনজন। আবার আমি বিজনেস কমিউনিকেশন ক্লাস করাই, ওই ক্লাসে তো আবার অনেক মানে গল্প বলা হয়, স্টোরি বলা হয়। ওটা আবার সবসময় কয়, স্যার আমি আপনার এই ক্লাস প্রায় সবসময় দেখি। আমি কেন সবসময় দেখেন? আপনি যে গল্পগুলি বলেন, গল্পগুলি শোনার জন্য আমি দেখি। Good. এটা অবশ্য ভালো, এটা অবশ্য ভালো। কেউ কেউ বলে স্যার গল্প দিয়া বুঝাইলে ভালো, কেউ কেউ বলে স্যার গল্প শুনতে শুনতে আমি পড়ার কথা ভুলা যাই। এখন দুইটাই প্রবলেম, তাহলে একটু ট্রেড অফ করতে হবে, ট্রেড অফ করতে হবে। এই হচ্ছে অবস্থা। কি ব্যাপার, তানহাকে কি একটু ফোনে যোগাযোগ করবেন? জি স্যার, আমি ফোন দিতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। স্যার, ওকে দুইবার ফোন দিলাম,
ফোন ধরে না। আমরা শুরু করে দেই, ও আসা জয়েন করুক, রেকর্ডিং তো আমি আপলোড করেই দিব, সে দেখতে পারবে। জি স্যার ধরে না। ভিডিওতে চলে আসেন। আমাদের থার্ড চ্যাপ্টারের ম্যাটেরিয়ালসটা কি আপনারা পেয়েছেন? এটাকে রোটেট করা যায় না? ফুল স্ক্রিন রোটেট করে কিভাবে? স্টপ শেয়ারিং। খেয়াল করে দেখেন, বই তো আপনাদের সবার সাথে আছে না? জি স্যার। আচ্ছা ফাইন, একটু বইটাতে চলে যান। গো টু পেজ নাম্বার 42। 42। এই জিনিসগুলি অলরেডি আপনারা পড়ে আসছেন, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, তারপর হচ্ছে ম্যানেজারিয়াল ফাইন্যান্স, এই কোর্সে পড়ে আসছেন। তারপর একটু রিকল করা হচ্ছে এই কারণে, কারণ রিয়েল এস্টেট ফাইন্যান্সিং করতে গেলে এই জিনিসের কনসেপ্ট আপনার লাগবেই, যার কারণে আমরা আরেকটু ঝালাই করে নিব। টাইম ভ্যালু অফ মানি অলরেডি আপনারা পড়ছেন না? জি স্যার। আমি পড়াইছি আপনাদেরকে, তাই না? হ্যাঁ। কি আমার কাছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স করেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা স্যার বলছেন। হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে পড়াইছি। এখানে খেয়াল করে দেখেন, প্রথম আপনাদের বইয়ে পেজ নাম্বার 42 তে চলে যান। চ্যাপ্টারটার নাম কি? মর্গেজ লোন ফাউন্ডেশনস, দ্য টাইম ভ্যালু অফ মানি। আপনি যে লোন নিবেন বা আপনি কোন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে চাকরি করলে আপনি যে লোন দিবেন, নেওয়ার সময় টাইম ভ্যালু অফ মানি আপনি কিভাবে কনসিডার করবেন, দেওয়ার সময় আপনি টাইম ভ্যালু অফ মানি কিভাবে কনসিডার করবেন, দুইটাই আপনাকে জানতে হবে। কারণ হচ্ছে এখন আপনি হয়তো লোন নেওয়ার জন্য চিন্তা করতে গেছেন, কিন্তু একটা সময় হয়তো আপনি কোন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে চাকরি করবেন, তখন কিন্তু আপনি লোন দেওয়ারও চেষ্টা করবেন না? তার মানে হচ্ছে আমরা বায়ার সাইড এবং সেলার সাইড দুইটা দিক থেকেই নিজে অ্যানালিসিসটা বা ক্যালকুলেশনটা একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোন দিলে ধরেন না কেন বেটা? আপনাকে হ্যাঁ স্যার, আসলে আমার ফোনটা বালিশের নিচে ছিল তো আমি খেয়াল করি নাই, এই জন্য আর সময়ও দেখি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার একটু খেয়াল করে দেখেন। তান্ডু পেজ নাম্বার 42 তে যান। জি স্যার। গুগল ক্লাসরুমে ম্যাটেরিয়ালস গুলি কি পেয়েছেন? জি স্যার। ওকে, জি স্যার পেজ। আচ্ছা এবার আসেন, প্রথম টপিকসটা কি? কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, ঠিক না? জি স্যার। কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, খেয়াল করেন তো তারা কি বলছে। দাও আমার কাছে দাও। কম্পাউন্ড ইন্টারেস্ট আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রসেস অফ কম্পাউন্ডিং ইন ফাইন্যান্স রিকোয়ার্স দ্য নলেজ অফ অনলি এ ফিউ বেসিক ফর্মুলা। তার মানে কি, এই জিনিসটা বোঝার জন্য আপনাকে জাস্ট কয়েকটা ফর্মুলা জানতে হবে, ঠিক না? At the root of these formulas is the most elementary relationship, compound interest rate. তার মানে হচ্ছে এই ইন্টারেস্ট রেট গুলি বের করার জন্য যে মূল জিনিসটা সেটাই হচ্ছে ফর্মুলা। তার মানে এই চ্যাপ্টারে আমরা সমস্ত যত আলোচনা করব সবকিছু হচ্ছে ফর্মুলা বেসড। আপনাদের সবার সাথে কি ক্যালকুলেটর আছে? জি স্যার। জি স্যার আছে। তিনজনের কাছেই আছে। এই কাজ করার জন্য ক্যালকুলেটর আর বই লাগবে আর খাতা কলম লাগবে। খেয়াল করে দেখেন, তারা একটা কথা বলতেছে যে সাপোজ আপনি 10,000 টাকা ব্যাংকে রাখছেন বা $10,000 ব্যাংকে রাখছেন, ঠিক না? জি। তাহলে ব্যাংক আপনাকে 6% করে ইন্টারেস্ট দিচ্ছে। কত পার্সেন্ট করে দিচ্ছে? 6%। তাহলে 1 বছর পর আপনি কত টাকা পাবেন? স্যার কত টাকা? টোটাল কত টাকা পাবেন? প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ বলেন। স্যার প্রেজেন্ট ভ্যালুর অ্যামাউন্টটা কত শুনুন? 10,000 টাকা। 10,000 টাকা। 10,000 টাকা 1 বছর পরে 5% ইন্টারেস্ট। 10,000 কিভাবে চিন্তা করেন? একদম সহজ ভাবে চিন্তা করেন। 600 টাকা। হ্যাঁ, তাহলে 6% ইন্টারেস্ট যদি হয় 100 টাকা, 1 বছরে কয় টাকা পাবেন? ইন্টারেস্ট রেট যদি 6% হয় তাহলে 100 টাকায় 1 বছরে কত টাকা পাবেন? 100 টাকায় 1 বছরে 6 বছরে টাকা। কত? 6 টাকা। তাহলে 10,000 টাকায় কত পাবেন? 100 টাকায় যদি 6 টাকা হয়, 10,000 ইনটু 6, 60,000 টাকা। না না, আমি বলি 100 টাকায় পান 6 টাকা, 1 টাকায় পান কত? 100 টাকায় পাই 6 টাকা, 1 টাকায় তো পয়সা। হ্যাঁ 6 পয়সা। কিভাবে বের করছেন?
ভাগ ভাগ দিয়া দিতে হবে কাকে কি দিয়ে ভাগ করছেন? 100 রে 6 6 ভাগ দিয়ে 100 6 6 ভাগ ভাগ 100, 100 তাহলে 10,000 টাকায় কত পাবেন? এই 600 টাকা 600 600 টাকা টাকা। কিভাবে করছেন? ওই যেটা 1 টাকায় পাই না ওটা বের হইছে ওটারে 1000 দিয়ে গুণ করছি। কত দিয়ে গুণ দিছেন? 1000 1000 10,000 10 খেয়াল করে 10,000 দেখেন, খেয়াল করে দেখেন, আমরা এই জিনিসগুলি ক্লাস 4 5 এ পড়ে আসছি, 5 এ পড়ে আসছি না? হ্যাঁ জি স্যার বেসিক্যালি এই জিনিসগুলি আমি একটা কথা বলি যে আপনার বেসিক যদি স্ট্রং থাকে, আপনি আপার লেভেলে যত উপরের দিকে যান না কেন পড়া বুঝতে আপনার কষ্ট হবে না। কিন্তু বেসিক যদি দুর্বল থাকে তাহলে আপনি পড়া বুঝবেন না, পড়া মুখস্থ করতে চেষ্টা করবেন, ওই পড়াটা আপনার মাথায় থাকবে না, পড়া ইন্টারেস্ট পাবেন না। খেয়াল করে দেখেন, আপনারা সবার সাথে কি গল্প করতে পছন্দ করেন? না না কিছু কিছু মানুষ আছে তাদের সাথে গল্প করতে, সারাদিন গল্প করতে আপনার ভালো লাগে, সারাদিন গল্প করার পরেও আপনি গান গান এই পথ যদি না শেষ হয়, ঠিক না? আর কিছু কিছু মানুষ আছে 10 মিনিট কথা বললেও মনে হয় যে 10 বছর ধরে কথা বলতেছি, সময় যেন কাটে না, ঠিক না? ফ্যান্টাস্টিক। এবার একটু খেয়াল করেন তো দুই শ্রেণীর মানুষের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? একজনের সাথে আপনার ইন্টারেস্ট মিল আছে, কারণ সে যা বলতেছে আপনি বুঝতেছেন, আপনি তার ভাষাটা বুঝেন, সে আপনার ভাষা বুঝে। আরেকজন আছে না আপনি তার ভাষা বুঝেন না সে আপনার ভাষা বুঝে, ঠিক না? এরকম জি পড়াশোনা জিনিসটাও এরকম, আপনি যখন বুঝবেন তখন দেখবেন ছোট ছোট জিনিসগুলি আপনার কাছে ভালো লাগতেছে। আপনি যখন ছোট ছিলেন তখন জিনিসগুলি একরকম ছিল, এখন ওই জিনিসগুলি ডিফারেন্ট ফরম্যাটে আপনার সামনে আসতেছে। যেমন আপনার বাসায় যে লোকটা কাজ করতেছে, আপনি তাকে আদর করে খালা ডাকেন, ঠিক না? খালা ডাকেন, বুয়া শব্দটা তো এখন উঠে যাচ্ছে, আপনি তাকে খালা হুম ডাকেন। এটাই যখন বিমানে যায় আপনি কিন্তু তাকে বিমান বালা ডাকেন। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আগে আমরা সেটা ইউটিলিটি সিস্টেম বলতাম বা ঐকিক নিয়ম বলতাম, এখন আমরা এই অঙ্কগুলি করব, জাস্ট একটু ফর্মুলা ইউজ করে করে করব। ওকে, জি স্যার কথা বোঝা যাচ্ছে তো? ওকে, জি ভেরি গুড। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, তাহলে এই ইন্টারেস্ট রেট বের করতে আমাকে মূলত কয়টা জিনিস লাগছে? এক হচ্ছে টাইম লাগছে, ঠিক না? কতদিনের জন্য? কতদিনের জন্য? 2 হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট লাগছে, ঠিক না? 3 হ্যাঁ হচ্ছে 3 হচ্ছে কত পার্সেন্ট ধরে আমি করব সেটা লাগছে, ঠিক না? ঠিক জি না? তাহলে হুম আমি দেখেন তো এখানে এই 3-4টা জিনিসের কথা বলছে। প্রথমে একটা ইনিশিয়াল ডিপোজিট লাগছে, পেজ 42 পাইছেন? জি হ্যাঁ তারপরে বলছে একটা ইন্টারেস্ট, ইনিশিয়াল ডিপোজিট কত এখানে? 10,000। 10,000 আচ্ছা, এরপর একটু দেখেন তো ইন্টারেস্ট রেট কত? 6% আচ্ছা, 6%। আচ্ছা, এরপরে টাইম কত বলছে? 1 এক বছর বছর আচ্ছা, তারপরে ভ্যালু এট এ টাইম স্পেসিফিক ফিউচার পিরিয়ড, ওই নির্দিষ্ট সময় পর সেই টাকাটার ভ্যালু কত হইছে? 10,600 টাকা, ঠিক না? জি হ্যাঁ স্যার আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি এখন এই 10,000 টাকা কনসিডার না করে আমি 100 টাকা কনসিডার করব। 6% ঠিক আছে, 1 বছর টাইম পিরিয়ডও ঠিক আছে। ওকে, জি আওয়াজটা কার এখান থেকে আসতেছে? খাস 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 আওয়াজ আসতেছে। স্যার আমাদের এখানে মনে হয় উপরে কিছু একটা হ্যাঁ, করতেছে তাহলে আপনি আমার একটু বিল্ডিং এর মিউট কাজ করে রাখেন, একটু জি মিউট করে রাখেন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, কারণ আপনি যেখানে না বুঝবেন সেখানে রেসপন্স করবেন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি 10,000 টাকা কনসিডার না করে 100 টাকা কনসিডার করলাম। 100 টাকা যখন আমি কনসিডার করলাম তখন আমি বললাম যে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 6 টাকা, তাহলে আমি টোটাল পাবো হচ্ছে 106 টাকা, ঠিক আছে? তাহলে এই 106 টাকা আমি কিভাবে পাইলাম? 106 টাকা আমি পাইছি মূলত 106 ইজ ইকুয়াল টু 100 যোগ 6, ঠিক না? যেখানে 100 টাকা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু বা প্রিন্সিপাল অ্যামাউন্ট, 6 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট। ইন্টারেস্ট এই ইন্টারেস্টটা আমি আবার কিভাবে পাইলাম? সেই ইন্টারেস্টটা আমি পাইছি প্রিন্সিপাল অ্যামাউন্ট মাল্টিপ্লাই উইথ ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট কত? 6%, তাহলে 100 গুণন 6%, তার ভ্যালু হচ্ছে 6 টাকা, ঠিক আছে? কথা কি বোঝা গিয়েছে? আচ্ছা, তাইলে আমি যখন টোটাল অ্যামাউন্টটা পাওয়া গেছি যে ফিউচার ভ্যালুটা হবে প্রেজেন্ট ভ্যালু প্লাস ইন্টারেস্ট প্লাস ইন্টারেস্ট, তখন আমি পেয়ে গেলাম যে প্রেজেন্ট ভ্যালু প্লাস ইন্টারেস্ট 100 যোগ 6 মানে হচ্ছে 6 টাকা। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এবার একটু দেখেন তো পেজ 43 তে এই কথাগুলি একটু বলে আসছে, আপনারা পাইছেন কিনা? টেক ইসে 2 মিনিটস কম্পাউন্ড আর টাইম। ফিউচার হ্যাঁ, ভ্যালু কম্পাউন্ড অফ অর ফিউচার ভ্যালু পাইছেন? জি দেখেন তো প্রেজেন্ট ভ্যালু
তারপর তারা একটা অঙ্ক করে দিয়েছে, দেখেন তো, ইন দিস প্রবলেম প্রেজেন্ট ভ্যালু 10,000, i equal to 6%, n equal to 1 year, ঠিক না? তাহলে আমার ফিউচার ভ্যালুটা কি হবে? প্রেজেন্ট ভ্যালু প্লাস ইন্টারেস্ট। নিচে দেখেন তো এক্সিবিট 3.1 এ তারা সুন্দর করে বলে দিয়েছে ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু আই, যেটাকে আমরা প্রিন্সিপাল ভ্যালু বলতেছি। তাহলে প্রেজেন্ট ভ্যালু ছিল 10,000, ইন্টারেস্ট রেট ছিল 6%, ইজ ইকুয়াল টু আমার 600 টাকা হয়েছে। তাহলে আমার ফিউচার ভ্যালু কত হবে? প্রেজেন্ট ভ্যালু প্লাস ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু 10,000 যোগ 600 ইজ ইকুয়াল টু 10,600। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এবার আমি আবার একটু সহজ ফরম্যাটে যাব। দেখেন, সিম্পল জিনিস, এগুলি থেকে আমরা সূত্র বের করি, আমরা সূত্র মুখস্থ করব না, আমরা সূত্রটাকে ডেভেলপ করব। তাহলে আর আমার সূত্র ভুলার কোনো স্পেস থাকবে না, স্কোপ থাকবে না। খেয়াল করেন 106 টাকা আমি কিভাবে পাইছি? 100 যোগ 6 কিভাবে পাইছি না? যেটাকে আমি বলছি প্রিন্সিপাল অ্যামাউন্ট যোগ ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমি কিভাবে পাইছি? 100 মাল্টিপ্লাই উইথ 6%, এটাই তো পাইছি। এবার 100 যোগ 6 থেকে আমি যদি 100 কমন নেই, 100 কি নিব? কমন নেব। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন তো? জি স্যার। ক্লাসে হইলে হয়তো বোর্ডে লিখতাম, এখন আমি বলে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। 100 থেকে এই 100 যোগ 6 থেকে যদি আমি 100 কমন নেই, তাহলে আমার ব্র্যাকেটে থাকবে 1 প্লাস 6 ডিভাইডেড বাই 100। ঠিক না? কারণ কমন মানে কি? ভাগ। 1 আসলো কই থেকে? 100 ডিভাইডেড বাই 100 প্লাস 6 ডিভাইডেড বাই 100, ঠিক না? এবার দেখেন 6 ডিভাইডেড বাই 100 মানে কত? 0.06। এটাই তো 6%, ঠিক না? তাইলে আমার বাইরে যে 100 ছিল সেটা ছিল আমার প্রেজেন্ট ভ্যালু। সেটা কি ছিল আমার? প্রেজেন্ট ভ্যালু। তাইলে প্রেজেন্ট ভ্যালু মাল্টিপ্লাই উইথ 1 প্লাস আই। কথা কি বোঝা গিয়েছে? এখন এটা কত বছরের জন্য ছিল? 1 বছরের জন্য। তাহলে পাওয়ার হবে 1। পাওয়ার কত? 1। এই 1টা হচ্ছে কি? মূলত ইয়ার। এই 1টা কি? ইয়ার। ইয়ারকে আমরা রিপ্রেজেন্ট করি n দিয়ে বা t দিয়ে। কি দিয়ে রিপ্রেজেন্ট করি? n অথবা t দিয়ে। কোন বইয়ে n দিয়ে করেছে, কোন বইয়ে t দিয়ে করেছে। তাহলে দেখেন তো ফিউচার ভ্যালুর ফর্মুলাটা কি দাঁড়াইলো? pv ইনটু প্রেজেন্ট ভ্যালু প্লাস ইনটু 1 প্লাস i পাওয়ার n। পাওয়ার n। শান্তা বুঝা গিয়েছে? তান্ডু একটু আমাকে ফর্মুলাটা বলেন। জি স্যার। ফিউচার ভ্যালুর ফর্মুলাটা একটু বলেন। স্যার pv ইকুয়াল 1 প্লাস স্যার 1 ডিভাইডেড i। হয় নাই বলেন, আবার বলেন। আমি ফিউচার ভ্যালুর ফর্মুলা চাইছি। স্যার আমি তাহলে ঠিক করে শুনি নাই নেটের কারণে, আমি এটাই লিখে রাখছি। ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু মাল্টিপ্লাই উইথ 1 প্লাস i হোল টু দি পাওয়ার n। প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু মাল্টিপ্লাই উইথ 1 প্লাস i হোল টু দি পাওয়ার n। n হচ্ছে ইয়ার, i হচ্ছে ইন্টারেস্ট রেট। এবার আবার মিউট করে দেন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, ঠিক এই ফর্মুলাটাই নিচে আপনাদের বইয়ে জাস্ট ফর্মুলাতে ফেলে তারপর অঙ্কটা করেছে এক্সিবিট 3.1 এ। আপনারা কি পেয়েছেন? জি স্যার। ফ্যান্টাস্টিক। এটা কি বোঝা গিয়েছে? শিওর? আচ্ছা, এবার আমরা একটু সামনে যাই। খেয়াল করে দেখেন, আমি এটা 1 বছরের না করে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যদি করি, তাহলে 1 এর জায়গায় 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, যতবার পর্যন্ত যাব, ঠিক না? যত বছর পর্যন্ত যাব। এটা আসলে কিভাবে হয়? জিনিসটা হচ্ছে যে আমি যখন প্রথম বছর ইন্টারেস্ট পাচ্ছি, তখন আমি প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i হোল টু দি পাওয়ার 1 হইছে। দ্বিতীয় বছর যে 2 হইছে, কথার অর্থ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i, এটার সাথে আরেকটা 1 প্লাস i গুণ হয়ে গেছে, ঠিক না? তৃতীয় বছর আরেকটা 1 প্লাস i গুণ হইছে। এইভাবে যত বছর যাচ্ছে এত বছর একটা করে 1 প্লাস i গুণ হচ্ছে। আমার প্রেজেন্ট ভ্যালুটা কিন্তু ফিক্সড। প্রেজেন্ট ভ্যালুটা কিন্তু ফিক্সড, ঠিক না? এটাকে আমরা বলি সিম্পল ইন্টারেস্ট রেট। কি বলি? সিম্পল ইন্টারেস্ট রেট। কিন্তু এমনও তো হইতে পারে প্রথম বছর আমি যে ইন্টারেস্টটা পাইছি সেইটা আসলের সাথে যোগ হয়ে পরবর্তী বছর সেইটাই আসল হয়ে গেছে।
হ্যাঁ ঠিক না? প্রথম বছর আমি 100 টাকা পাই, 106 টাকা ইন্টারেস্ট পাইছি। দ্বিতীয় বছর যায় আপনাকে আমাকে 106 টাকার উপরে ইন্টারেস্ট দিবেন। তৃতীয় বছর যায় 106 এর সাথে যে ইন্টারেস্ট যোগ হইছে সেইটা আবার যোগ করে 112 টাকার উপরে ইন্টারেস্ট দিবেন। হতে পারে না? 112.5 টাকার উপরে ইন্টারেস্ট দিবেন। এটাকে আমরা বলি কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। কি বলি? কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। খেয়াল করে দেখেন তো পেজ 44 এ এক্সিবিট 3.2 তে প্রথমেই এই কথাটা বলা আছে। দেখেন তো আপনারা পাইছেন কিনা? দেখেন তো 10,600 কে সে আসল ধরছে, প্রেজেন্ট ভ্যালু ধরছে, ধরে তার সাথে আবার 6% গুণ করছে, গুণ করে একটা ইন্টারেস্ট পাইছে 636 টাকা। এবার কিন্তু আর 600 টাকা ইন্টারেস্ট হয় নাই, 636 টাকা ইন্টারেস্ট হয়েছে। ঠিক না? ঠিক না? সেটাকে যোগ করছে আবার কার সাথে? 10,600 সাথে। এবার তৃতীয় বছর যখন আপনি আবার বের করতে যাবেন তখন আপনার প্রেজেন্ট ভ্যালু হয়ে যাবে 11,236, 11,236 এবং আপনার ইন্টারেস্ট হবে 11,236 এর 6%। কথা কি বোঝা গিয়েছে? কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। তার মানে এইখানে মানে আপনি যে মুরগির ডিম দিচ্ছে সেই ডিমটাকে অ্যাড করে করে আবার দাম আদায় করে নিচ্ছেন। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, ফ্যান্টাস্টিক। এবার একটু খেয়াল করে দেখেন, দেখেন তো ফিউচার ভ্যালুর একটা ফর্মুলা তারা নিচে দিয়ে দিয়েছে, পাওয়া গিয়েছে কিনা? হ্যাঁ, যে পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন। হ্যাঁ, পাওয়া গিয়েছে। হ্যাঁ দেখেন তো যে অঙ্কটা আপনারা করেছেন ঠিক সেই অঙ্কটাই তারা এখানে করে দিয়েছে কিনা? স্যার, এখানে তো আপনার ইসে বলেন। হ্যাঁ ওই অঙ্কই করাই যে মাঝে 2 বছর ধরে করছে। হ্যাঁ, 2 বছর ধরে সেম আগের অঙ্কটাই। তার মানে আমার যদি ইয়ার চেঞ্জ হয় আমি জাস্ট ফর্মুলাতে এন এর ভ্যালু চেঞ্জ করে করে অঙ্কটা করে নিতে পারবো। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। শিওর? আচ্ছা, এবার আসেন তাহলে আমি একটা ফিউচার ভ্যালুর ফর্মুলা পেয়ে গেলাম। ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। পরীক্ষায় যদি আমি এই টাইপের অঙ্ক দেই, একটা অঙ্ক দিয়ে বললাম যে আপনার কাছে এখন 10,000 বা 20,000 টাকা আছে, আপনি টাকাটা ইনভেস্ট করেছেন, বছরে এই টাকাটা 10% করে ইন্টারেস্ট দিবে, 9 বছর পর আপনি কত টাকা পাবেন? বের করা যাবে? হ্যাঁ ওকে, ফ্যান্টাস্টিক। এবার আসেন এই জিনিসটাই আমরা এখন বের করব, কিন্তু যে ইন্টারেস্ট রেটটা আমাকে দিবে সেটা আমি সিম্পল ইন্টারেস্টে না নিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টে। কথা কি বোঝা গিয়েছে? এটাকে আমি কি করব? সিম্পল ইন্টারেস্টে না নিয়ে আমি কম্পাউন্ড ইন্টারেস্টে নিব। তার মানে আমি প্রতি বছর যে ইন্টারেস্টটা পাচ্ছি সেই ইন্টারেস্টটা এসে আমার আসলের সাথে যোগ হয়ে যাবে, যোগ হয়ে সেটার উপরে আবার আমি নতুন করে ইন্টারেস্ট চার্জ করব। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ফ্যান্টাস্টিক। আচ্ছা, খেয়াল করে দেখেন যখনই আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা ক্যালকুলেট করব, আমি সিম্পল ইন্টারেস্টের জন্য যে ফর্মুলা ইউজ করেছি অলমোস্ট সিমিলার ফর্মুলা ইউজ করব। চেঞ্জ হবে শুধুমাত্র আমার যে ইন্টারেস্ট রেটটা আছে সেটাকে আমি কম্পাউন্ডিং ফ্যাক্টর দিয়ে ভাগ করব। সেটাকে কি দিয়ে ভাগ করব? কম্পাউন্ডিং ফ্যাক্টর। আমরা কম্পাউন্ডিং ফ্যাক্টরটাকে এম দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? এম। তাহলে আমার দুইটা কাজ। প্রথম কাজটা হচ্ছে আমার ইন্টারেস্ট ফ্যাক্টরটাকে আমি কম্পাউন্ডিং ফ্যাক্টর দিয়ে ভাগ করব এবং আমার ইয়ার ফ্যাক্টরটাকে আমি আমার যে ইয়ার ফ্যাক্টরটা আছে সেটাকে কম্পাউন্ডিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। কথা কি বোঝা গিয়েছে? আমার যে ইয়ার ফ্যাক্টরটা আছে সেটাকে আমি কম্পাউন্ডিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমার ফিউচার ভ্যালুর ফর্মুলাটা ছিল ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এটা ছিল সিম্পল ইন্টারেস্ট রেটের জন্য। এটাকে আমি যখন কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেটের জন্য কনসিডার করব তখন আমার ফর্মুলাটা হবে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু মাল্টিপ্লাই উইথ 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার এন ইনটু এম। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ। খেয়াল করে দেখেন এটা আপনার বইয়ে পেজ নাম্বার 45 এ আছে। জি। এতটুকু পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার মা? হ্যাঁ। শিওর? ক্লাস বুঝতে কি কষ্ট হচ্ছে? না স্যার। আচ্ছা, আমি থিওরিটিক্যাল জিনিসগুলি বেশি মানে ভালো বুঝাইতে পারি, ম্যাথমেটিক্যাল জিনিস বুঝাইতে পারি কম। না স্যার, জিনিস বুঝাইতে ম্যাথ পারি তো কম।
কম, এই জন্য আমি থিওরিটিক্যাল ফাইন্যান্সটা পড়াইতে বেশি প্রেফার করি। আচ্ছা, ম্যাথ যে পারি না তা না, ম্যাথ পারি, কিন্তু আমি সারা জীবন এত ম্যাথ করাইছি আমার এখন আর না ম্যাথ ভাল লাগে না। আমি সারা জীবন ম্যাথমেটিক্স প্রাইভেট পড়াইছি, তো এখন আর ম্যাথের প্রতি একটা অবক্তি চলে আসছে, যার কারণে আমি থিওরিটার প্রতি বেশি কনসার্ন করি বেশিরভাগ সময়। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আপনাদের বইয়ে এই টাইপের একটা কোশ্চেন দিয়েছে, therefore if interest rate is to be earned on the 10,000 deposit at an annual rate of 6%, তার মানে যে ইন্টারেস্ট রেটটা আপনি আর্ন করতেছেন কত টাকার উপরে, 10,000 টাকার উপরে, at a rate of 6% compounded monthly, মান্থলি প্রত্যেক মাসে। কম্পাউন্ডিং প্রত্যেক মাসে। এবার একটু খেয়াল করেন, কম্পাউন্ডিং ফ্যাক্টর গুলি মান্থলি হইতে পারে, অ্যানুয়ালি হইতে পারে, সেমি অ্যানুয়ালি হইতে পারে, ডেইলি হইতে পারে, উইকলি হইতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? এখন আপনার এটা যদি অ্যানুয়ালি কম্পাউন্ডিং হয় তাহলে এম এর ভ্যালু হবে 1। এম এর ভ্যালু কত হবে? 1 এটাকে আমরা সিম্পল কম্পাউন্ডিং ও বলতে পারি অনেক সময়। সিম্পল কম্পাউন্ডিং এর ক্ষেত্রে 1 এটা লিখতে হয় না, এই জন্য আমরা ব্যবহার করি না। এটা যখন সেমি অ্যানুয়ালি হবে তখন এম এর ভ্যালু হবে 2। লিখে রাখেন, অ্যানুয়ালি কম্পাউন্ডিং হলে এম এর ভ্যালু হবে 1, সেমি অ্যানুয়ালি হলে এম এর ভ্যালু হবে 2। স্যার এটা 46 পেজে দেওয়া আছে। দেওয়া আছে? গুড, তাহলে আপনি তারপরও খাতায় লিখে রাখেন। আচ্ছা, হ্যাঁ লিখতেছি। কোয়ার্টারলি হইলে এম এর ভ্যালু হবে 4, কোয়ার্টারলি হইলে এম এর ভ্যালু হবে 4, মান্থলি হইলে এম এর ভ্যালু হবে 12, উইকলি হইলে এম এর ভ্যালু হবে 47, ডেইলি হইলে এম এর 47, সরি 47 না 52, আর ডেইলি হইলে 365, কোন কোন বইয়ে 360 ও লিখেছে, কোন কোন বইয়ে 360 ও লিখেছে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি। দেখেন তো আপনাদের বইয়ে পরবর্তীতে যে ম্যাথটা দিয়েছে সেই ম্যাথটা কি আপনারা পারবেন কিনা? স্যার কোনটা? পরবর্তী পেজ 45 এ একটা ম্যাথ করে দিয়েছে, জাস্ট ফিউচার ভ্যালুর ফর্মুলার নিচেই মাথামাদি। হ্যাঁ পারবো তো। পারবেন? হুম। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার দেখেন, আমি যখনই আপনাকে কম্পাউন্ডিং ফ্যাক্টরে বলতেছি আর যখন সিম্পল ইন্টারেস্ট বলতেছি, দুইটা ইন্টারেস্ট রেটের মধ্যে আসলে একটা পার্থক্য আছে। কম্পাউন্ডিং এ যদিও আমি 6% বলি, আসলে আমি 6% দিচ্ছি না, আমি বেসিক্যালি তার চাইতে বেশি দিচ্ছি, এখন কতটা বেশি দিচ্ছি বা কতটা বেশি পাচ্ছি এটা কি আমার জানা দরকার না? ফ্যান্টাস্টিক, কতটা বেশি দিচ্ছি আর কতটা বেশি পাচ্ছি সেটা আমার জানা দরকার। এটা আমরা জানি হচ্ছে এফেক্টিভ অ্যানুয়াল ইল্ডের মাধ্যমে। কার মাধ্যমে জানি? এফেক্টিভ অ্যানুয়াল ইল্ডের মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা, এবারে কতটা বেশি দিচ্ছি আর কতটা কম দিচ্ছি। আসলে কতটা বেশি দিচ্ছি কথাটার অর্থ হচ্ছে আমি আসলে কত টাকা দিচ্ছি, আমি আসলে কত টাকা রিয়েলি আমি কত টাকা দিচ্ছি। কথা কি বোঝা যাচ্ছে? আমি তো বলতেছি আমি 6% দিচ্ছি বা 6% নিচ্ছি, আসলে আমি কত দিচ্ছি, এক্স্যাক্টলি কত দিচ্ছি বা কত নিচ্ছি সেটা আমি জানি হচ্ছে এফেক্টিভ অ্যানুয়াল ইল্ডের মাধ্যমে। কার মাধ্যমে জানি? এফেক্টিভ অ্যানুয়াল ইল্ড। এবার আসেন, এফেক্টিভ অ্যানুয়াল ইল্ডের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? এফেক্টিভ অ্যানুয়াল ইল্ড ইজ ইকুয়াল টু future value minus present value divided by present value। কথা কি বোঝা গিয়েছে? জি। আবার বলি, effective annual yield is equal to future value minus present value divided by present value। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। দেখেন তো এই ক্যালকুলেশনটা করে তারা একটা রেজাল্ট বের করেছে, সেটা কি কত পার্সেন্ট আসছে? আর এটা কোথায়? 45 পেজ 45 6.167 শান্তা স্টপ। শান্তা পেয়েছেন? স্যার এটা কি 45? হ্যাঁ 45 এর EAY এফেক্টিভ অ্যানুয়াল রেট EAY পেয়েছেন? জি। দেখেন তো ফর্মুলাটা কি বলছে শান্তা? জি স্যার দেখেছি। ফর্মুলাটা কি বলছে আমাকে বলেন। The effective annual yield
equal to future value minus present value divided by present. এই যে 10,616.78 পাইছে, এটা কোত্থেকে পাইছে? উপরে যে উপরে future value। জি এটা ওকে বলতে দেন, উপরে থেকে পাইছে। আর 10,000 কই থেকে পাইছে? স্যার প্রেজেন্ট ভ্যালু। ওকে, তাহলে আমার এফেক্টিভ অ্যানুয়াল রেট কত পাইছে? অ্যানুয়াল ইল্ড কত পাইছে? স্যার 6 পয়েন্ট, এটাই তো। 6 পয়েন্ট কত? ও স্যার লাস্টে এটা 6%। নো, 10,616.78 মাইনাস 10,000 ডিভাইডেড বাই 10,000 কত আসছে? ও 6.167। 6.1678। এতটুকু পর্যন্ত কি আপনারা সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আপনার ইল্ড হচ্ছে 6.1678, কিন্তু আপনাকে বলছে সে কত পার্সেন্ট দিছে? 5%। 6%। কিন্তু আপনি কি আসলে 6% পাইছেন না তার চেয়ে বেশি পাইছেন? কিন্তু সেম জিনিসটাই আমি যখন অ্যানুয়াল কম্পাউন্ডিং এর ক্ষেত্রে করি, তখন কত পার্সেন্ট আসছে? 5%। তখন 6% আসছে। তার মানে হচ্ছে আমার কম্পাউন্ডিং ফ্যাক্টর যত বাড়তেছে আসলে আমার রিটার্ন তত বাড়তেছে। দুইটা প্রতিষ্ঠান আপনাকে লোন দিবে, হ্যাঁ, বা দুইটা প্রতিষ্ঠানে আপনি ডিপোজিট রাখবেন। সাপোজ দুইটা প্রতিষ্ঠান আছে, কোম্পানি এ এবং কোম্পানি বি, দুইটাই আপনাকে 5% বলতেছে, কিন্তু একটা হচ্ছে অ্যানুয়াল কম্পাউন্ডিং, একটা হচ্ছে মান্থলি কম্পাউন্ডিং। আপনি কোনটাতে রাখবেন? মান্থলি। মান্থলি কম্পাউন্ডিং এ রাখবেন। দুইটা প্রতিষ্ঠানই আপনাকে লোন দিবে, দুইটা প্রতিষ্ঠানই আপনার কাছ থেকে 8% করে ইন্টারেস্ট নিবে। একটা অ্যানুয়াল কম্পাউন্ডিং এ ইন্টারেস্ট নিবে, একটা মান্থলি কম্পাউন্ডিং এ ইন্টারেস্ট নিবে। আপনি কোন প্রতিষ্ঠান থেকে লোন নিবেন? হ্যাঁ, অ্যানুয়ালি। তার মানে আপনি যখন লোন নিবেন তখন অ্যানুয়াল কম্পাউন্ডিং কে বেশি প্রেফার করবেন। আপনি যখন লোন দিবেন তখন আপনি মান্থলি কম্পাউন্ডিং কে বেশি প্রেফার করবেন। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? তার মানে মানুষ নিতে চায় বেশি, দিতে চায় কম। একদম সিম্পল জিনিস। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। দেখেন তো পরবর্তী পেজে একই এই জিনিসগুলি তারা অ্যানুয়ালির জন্য কত এবং ডেইলির জন্য কত। দেখেন তো কম্পাউন্ডিং ফ্যাক্টর যত বাড়তেছে তত আপনার রিয়েল এফেক্টিভ অ্যানুয়াল ইল্ড বাড়তেছে। এটা কি বোঝা গিয়েছে কিনা? জি স্যার। ফ্যান্টাস্টিক। এবার একটু খেয়াল করে দেখেন, নিচে এরকম তারা একটা অঙ্ক করে দিয়েছে, তারা হচ্ছে ডেইলি কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেটের জন্য। এটা আপনার পারা যাবে কিনা একটু দেখেন। স্যার কত পেজ? পরে নিচে টেবিলটার নিচে পেজ নাম্বার 46। ও ডেইলি। হ্যাঁ, পারা যাবে, একটু করে ফেলেন তো অঙ্কটা। দেখেন ক্যালকুলেটরে করেন, আপনাদের সেম হিসাবটা আসছে কিনা আমাকে একটু করে বলেন। স্যার আমার তো সেম আসলো না, বাট 10,000 আসছে। 10,000 আমারও আসে নাই স্যার। সেম আসে নাই কত আসছে? স্যার 10,000 10,002 টাকা। আচ্ছা, দেখি এবার তাহলে আমি করি। 10,000 আমারও আসে। হ্যাঁ, মাল্টিপ্লাই উইথ 1 প্লাস 0.06 ডিভাইডেড বাই 365 ব্র্যাকেট ক্লোজ, উপরে হবে 365। কি ব্যাপার? $10,000 আসছে? জি স্যার 10,200। 10,002 10,002। এরকম আসবে কেন? এই এক্সাক্ট তো এটাই আসার কথা, 10,618ই আসার কথা। আচ্ছা আবার করি। 1 প্লাস
1.06 divided by 365 bracket close whole to the power 365 10,000 আচ্ছা 1.061 আসছে গুণন 10,000 আমার আসছে এবার মিলবে 10,618 আসছে 10,618 10,618.31 আসছে আসছে আপনাদের হ্যাঁ। দেখেন যারা করবেন তাহলে স্যার তখন ভাঙ্গা ভাঙ্গা করছি তখন হয় নাই, একবারে তুইলা করছে এখন আসছে। আমার স্যার, হচ্ছে যখন একবারে করছি তখন আসে নাই, ভাঙ্গা ভাঙ্গা যখন করছি তখন আসছে। স্যার আমি তো একবারই করছি দুইবার, এই জন্য একই রেজাল্ট আসছে। ভাঙ্গা ভাঙ্গা করব? ভাঙ্গা ভাঙ্গা করেন, এই ক্যালকুলেশন গুলি ভাঙ্গা ভাঙ্গাই করবেন, একবারে করবেন না, একবারে করতে গেলে ভুল হবে। আমি ভাঙ্গা করলাম হয় নাই। হ্যাঁ 365 প্লাস 1 আওয়ার 365। হ্যাঁ এবার আমার একবারে করলো ঠিক আছে, ভাঙ্গা করলো ঠিক আছে। এখন কি ক্লিয়ার হইছে? জি স্যার। পরীক্ষায় যদি এই টাইপের অঙ্ক আসে পারা যাবে? জি স্যার। ওকে ফাইন। তাহলে আমি যদি পরীক্ষায় বলি যে মানে কম্পাউন্ডিং ইল্ড বেশি হইলে লোনের জন্য সুবিধা, এটা কি এগ্রি না ডিসএগ্রি? কম্পাউন্ডিং ইল্ড ইল্ড বেশি বেশি হলে হইলে লোনের জন্য সুবিধা। আমি লোন নিমু নাকি দিমু? লোনের জন্য, লোন আপনি নিবেন, নিমো তাহলে স্যার অসুবিধা না অসুবিধা অসুবিধা স্যার পার্সেন্ট বাইরে ডিপোজিটের জন্য, ডিপোজিটের জন্য সুবিধা। ফ্যান্টাস্টিক। আচ্ছা এবার আসেন পরবর্তী পেজে, খেয়াল করে দেখেন এই যে আমি ফিউচার ভ্যালুর ফর্মুলাটা বের করলাম, ফিউচার ভ্যালুর ফর্মুলাটা আমি কি পাইলাম যে 1 প্লাস প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i হোল টু দি পাওয়ার n, এটাই পাইছি না? এটাই পাইছি না? এই যে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা বলি কম্পাউন্ডিং ইন্টারেস্ট ফ্যাক্টর। 1 প্লাস i হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা কি বলি? কম্পাউন্ডিং ইন্টারেস্ট ফ্যাক্টর। এটা কোন বইয়ে আপনি যখন অঙ্ক করতে যাবেন দেখবেন যে তারা সরাসরি 1 প্লাস i হোল টু দি পাওয়ার n না বলে তারা একটা চার্ট দিয়ে দিছে, আপনি সেই চার্ট ধরে ধরে বের করে ফেলছেন। খেয়াল করে দেখেন আমাদের এখানে ইন্টারেস্ট রেট কত ছিল? 6%, ঠিক না? তাহলে 1 প্লাস i হোল টু দি পাওয়ার 1 প্রথম বছরের জন্য এই ভ্যালুটা কত আসে একটু দেখেন তো। 1 প্লাস i মানে 6% হোল টু দি পাওয়ার 1 কত আসে? 6% আসবে। 1 পয়েন্ট কত আসে? 1.066000। নো। আবার দেখেন 1 প্লাস i হোল টু দি পাওয়ার n, n এর ভ্যালু 1, i এর ভ্যালু 6%, 1.06। 1.06 সবার আসছে? জি। এবার এটা দ্বিতীয় বছরের জন্য খেয়াল করেন তো কত আসে? 1.06 পাওয়ার 2 1.1236। আচ্ছা এটা তৃতীয় বছরের জন্য দেখেন তো কত আসে? 1.06 পাওয়ার 3 1.191016। এটা চতুর্থ বছরের জন্য দেখেন কত আসে? 2.01 হয় নাই? হয় নাই স্যার 1.12 1.26 126 দেখেন তো নিচে একটা টেবিল দেওয়া আছে, ওই টেবিলের সাথে ফিগারটা মিলছে কিনা? হ্যাঁ মিলছে। জি স্যার। মিলছে? হ্যাঁ, এগুলি দেখলে আসলে ভয় পাওয়ার কিছু নাই, এগুলি আপনি সব পারেন। এই জিনিসগুলিকে আমরা বলি কম্পাউন্ডিং ইন্টারেস্ট ফ্যাক্টর। কি বলি? কম্পাউন্ডিং ইন্টারেস্ট ফ্যাক্টর। কোন সময় আমি আপনাকে ইন্টারেস্ট রেট বলে দিলাম না, কিন্তু কম্পাউন্ডিং ইন্টারেস্ট ফ্যাক্টরের ভ্যালুগুলি বলে দিলাম। তার মানে আমি কি আপনার কাজটা আগায় দিলাম না আপনার জন্য কাজটা কঠিন করে দিলাম? আগাই দিছেন। তার মানে প্রত্যেক বছরের জন্য, হ্যাঁ প্রত্যেক বছরের জন্য। এবার বলেন প্রথম বছরের জন্য আমার টোটাল ফিউচার ভ্যালু কত হবে? জাস্ট 10,000 এর সাথে ইন্টারেস্ট ফ্যাক্টরটাকে গুণ দিলেই হয়ে যাবে, ঠিক না? দ্বিতীয় বছরের জন্য 10,000 এর সাথে গুণ দিলেই হয়ে যাবে, তৃতীয় বছরের জন্য 10,000 এর সাথে জাস্ট গুণ দিলেই হয়ে যাবে। কারণ এই কম্পাউন্ডিং ফ্যাক্টরটাই হচ্ছে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n এর ভ্যালু। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? 1 প্লাস i হোল টু দি পাওয়ার n এর ভ্যালু, ঠিক আছে?
এবার আপনি ইচ্ছা করলে ইন্টারেস্ট রেট চেঞ্জ করলে 6% এর জায়গায় 10% হইলে কত হবে, 15% হইলে কত হবে, 20% হইলে কত হবে, সরাসরি বের করে ফেলতে পারেন। কথা কি বোঝা গিয়েছে? জি খেয়াল করবেন যারা মার্কেটিং এ কাজ করে, যেমন মনির, ওরকে যদি বলেন যে তার 7% হইলে কত হবে, 8% হইলে কত হবে, মনির দেখবেন ঠাস ঠাস করে ক্যালকুলেটর টিপে ভ্যালুটা বলে দেয়। ওর কাছে এই কম্পাউন্ডিং ফ্যাক্টরের একটা লিস্ট আছে, ওই লিস্টটা সে দেখে, সে প্রিন্সিপাল অ্যামাউন্টটার সাথে মাল্টিপ্লাই করে চট করে রেজাল্টটা বলে দেয়। আমরা তো ভাবি ওরে বাবা ব্যাংকার কত এক্সপার্ট ক্যালকুলেশন করে, আসলে এটা কথা কি বোঝা যাচ্ছে? জি কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এইটা একটু শিখে রাখলে আর কোনো সমস্যা নাই। দুনিয়াতে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে দুনিয়াতে সবকিছু ইজি। আপনি যখন জানবেন, যখনই আপনি জানবেন না তখনই মনে হবে ওরে বাবারে কত কঠিন, কত কিছু। ঠিক না? আচ্ছা, হ্যাঁ এবার একটু খেয়াল করে দেখেন, আপনাদের তো ফাইনান্সিয়াল ক্যালকুলেটর নাই। ফাইনান্সিয়াল ক্যালকুলেটর থাকলে এই অঙ্ক এত হিসাব করে করতে হয় না, জাস্ট প্রেস করলেই চলে আসে। পেজ 48 এ দেখেন ফাইনান্সিয়াল ক্যালকুলেটরে কিভাবে এটা ইনপুট দিবেন সেই ফরম্যাটটা বলে দেওয়া আছে। এখন যদি আপনার ফাইনান্সিয়াল ক্যালকুলেটর থাকতো আমি আপনাকে দেখাইতে পারতাম, যেহেতু নাই সো আমরা এটাকে অমিট করে যাচ্ছি। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ফাইনান্সিয়াল ক্যালকুলেটরের দাম খুব বেশি না, আপনি 5000 টাকা হলে সবচেয়ে লোয়েস্ট প্রাইসের যেটা আছে সেটা কিনতে পারেন। ম্যাক্সিমাম এর চেয়ে বেশি দামেরও আছে, কিন্তু ন্যূনতম আপনি 5000 টাকা হলেও কিনতে পারেন। 5000 টাকা এমন আহামরি কোনো অ্যামাউন্ট না। আমি রিকোয়েস্ট করব একটা ফাইনান্সিয়াল ক্যালকুলেটর আপনারা ম্যানেজ করবেন। কথা কি বোঝা গিয়েছে? কারণ আপনি ফাইন্যান্সের স্টুডেন্ট, আপনি কোনোদিন ফাইনান্সিয়াল ক্যালকুলেটর চালান নাই, দেখেন নাই, এটা একটু শুনতে কেমন কেমন লাগে, ঠিক না? অনেক আছে বাংলাদেশে, অনেক আছে। হ্যাঁ, তো ওইটা আসলে ওইভাবেই তারা ভ্যালুয়েশন পায়। বুঝতে পারলাম? জি আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এই যে কম্পাউন্ডিং ফ্যাক্টর গুলি আমরা বের করলাম, এটা তো আমরা ইয়ারলি বেসিসে বের করলাম, ঠিক না? ইয়ারলি বেসিসে বের করলাম। আচ্ছা, এটাকে যখন আমি কম্পাউন্ডিং ফ্যাক্টরে নিয়ে আসব, এটাকে মান্থলি বেসিসেও বের করা যায় না? হ্যাঁ যখন আমি মান্থলি বেসিসে বের করব তখন কিভাবে বের করব? তাহলে m 1 এর plus ভ্যালু i, 1 plus i divided by by 1 m plus i divided by m। আর তখন ওই n এর পাওয়ারটা, সেটা আপনাকে যখন m বলবেন তখন ওই n এর পাওয়ারটাই মূলত m কে রিপ্রেজেন্ট করবে। যেমন আপনি যদি 1 plus i divided by 12 লিখেন তাহলে সেটা মান্থলি ফ্যাক্টরকেই রিপ্রেজেন্ট করতেছে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন তো, এক মাসের জন্য যদি হয় 1 plus i divided by 12 whole to the power 1, এক মাসের জন্য দেখেন তো কত আসে? 1 plus i হচ্ছে 6% divided by 12 whole to the power 1, কত আসে? whole to the power divided by 12 12 মান্থলি ফ্যাক্টরে নিচ্ছেন। হ্যাঁ, one point zero zero five 1.005। এটা দ্বিতীয় মাসের জন্য দেখেন তো কত আসে? 1.005 1.010025 এটা তৃতীয় মাসের জন্য দেখেন তো কত আসে? 1.0150 আচ্ছা, 75 চতুর্থ মাসের জন্য দেখেন তো কত আসে? 1.020150 দেখেন তো পেজ নাম্বার 48 এ এক্সিবিট 3.4 এর যে ফিগারগুলি আসছে সেটার সাথে মিলছে কিনা? জি স্যার 6% এরটা হ্যাঁ, আপনার এটা দেখা স্কেয়ার হওয়ার কিছু নাই, এগুলি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, খুব সহজে আপনিও বের করতে পারেন। আগের তো ইয়ারলি ছিল আর এবারে একটা এটা মান্থলি, ঠিক না? তার মানে আপনি যদি মান্থলি ডিসকাউন্টিং ফ্যাক্টরটা জেনে যান, বা কম্পাউন্ডিং ফ্যাক্টর যেটাকে আমরা কম্পাউন্ডিং ফ্যাক্টর বলি, বা ডিসকাউন্টিং ফ্যাক্টর, যেহেতু আমরা ফিউচার ভ্যালু বের করতেছি আমরা বলবো কম্পাউন্ডিং ফ্যাক্টর। আমি যদি প্রেজেন্ট ভ্যালু বের করতাম আমি বলবো ডিসকাউন্টিং ফ্যাক্টর। আপনি যদি কম্পাউন্ডিং ফ্যাক্টরটা জেনে যান, আপনি শুধুমাত্র আপনার প্রেজেন্ট ভ্যালুর সাথে কম্পাউন্ডিং ফ্যাক্টরটাকে গুণ করবেন, আপনি ভ্যালু পেয়ে গিয়েছেন। কথা কি বোঝা গিয়েছে? হ্যাঁ এবার একটু দেখেন তো পেজ 49 এ দুইটা ম্যাথ করে দেয়া আছে, এই দুইটা ম্যাথ আপনি পারবেন কিনা খেয়াল করেন। প্রথমে তারা কম্পাউন্ডিং ফ্যাক্টরকে জাস্ট মাল্টিপ্লাই করেছে, পরবর্তী লাইনে তারা জাস্ট ফর্মুলা ব্যবহার করেছে। পেয়েছেন?
হ্যাঁ, এবার আপনি দুই ভাবেই করে দেখেন যে আপনার রেজাল্ট ম্যাচ করতেছে কিনা। হ্যাঁ, ম্যাচ তো করবে। ম্যাচ করবে না, ম্যাচ করতেছে কিনা ক্যালকুলেটর চেপে দেখেন। পরীক্ষার ও। হলে নতুবা আপনার বিপদে পড়বেন। $10,616.78। আসছে? হ্যাঁ। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা মোটামুটি একটা মজার জিনিস শিখে গেলাম, ঠিক না? এই জিনিসগুলি আপনারা এক্সেলেও করা যায়, তারপর হচ্ছে ফাইনান্সিয়াল ক্যালকুলেটরও করা যায়। যেহেতু আপনাদের ফাইনান্সিয়াল ক্যালকুলেটর নাই, এক্সেলটা আমরা এই মুহূর্তে অ্যাভয়েড করতেছি, সো আমরা আপাতত জাস্ট ম্যানুয়ালি যেভাবে করতেছি সেভাবেও করা যায়। তবে আমি আপনাদেরকে এতটুকু বলে রাখতে পারি, আপনারা ইউটিউব চালাতে পারেন না? জি। ইউটিউবে আপনারা যা সার্চ দিবেন হাউ টু ফাইন্ড প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু থ্রু ইউজিং এক্সেল, কি লিখবেন? How to How to find find present present value, value future value through in using Excel. Excel. Excel। আপনারা এই সমস্ত জিনিসগুলি সব এক্সেলে বের করা যায়। আপনারা জাস্ট টিউটোরিয়াল দেখবেন, 10 মিনিট 5 মিনিটের টিউটোরিয়াল এক একটা দেখলে দেখবেন আপনি নিজেই সব পারতেছেন। কথা কি বোঝা গিয়েছে? আন্ডুম্যান, আপনি কি এবার শুনছেন এবার নাকি সারা বিশ্বে একদিনে কোরবানির ঈদ হবে? না। আমি না। সকালে শুনলাম, কিন্তু খবরটা আসলে কতটা সত্য বা মিথ্যা আমি জানি না। এরকম তো কখন হয় আমি নাই। শুনছি সৌদিত ঈদ হবে 31 তারিখে, 30 তারিখ হচ্ছে হজ। হ্যাঁ, তাহলে ওই হিসাবে আমাদের দেশে মনে হয় 1 তারিখ 1 ঈদ তারিখে হওয়ার হবে। কথা। আমিও তো তাই জানি, কিন্তু একটু আগে আমার এই ছোট ভাই বলতেছে এবার নাকি ওই চাঁদ দেখার কি কমিটি বা নাসার যে মুন সাইটিং কমিটি আছে তারা বলল যে এবার পুরো বিশ্বে একসাথে চাঁদ দেখা যাবে, পুরো বিশ্বে একসাথে চাঁদ দেখা যাবে। যদি হয় একই দিনে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আবার বাংলাদেশের যে ধর্ম সচিব আছে উনি বলছে যে বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থে যেভাবে সুবিধা হয় সেভাবে ঈদ হবে। হ্যাঁ। হ্যাঁ, এটা আমি এখন মজা পাইছি। ধর্মীয় অনুভূতির স্বার্থে যেভাবে সুবিধা হয় সিরিয়াসলি, না, এটা তো মানে হ্যাঁ, এটা আমি তারপর চাঁদ দুইটাকে উঠলেও রেসপেক্ট ঈদ, করি। না উঠলেও ঈদ। না, আমি দুইটাকে রেসপেক্ট করি এই কারণে, কারণ কোরবানির ঈদ তো 3 দিন পর্যন্ত পালন করা করা যায়, যায় না, হ্যাঁ। তো একদিন আগে পরে কোনো সমস্যা নাই। বাট তারপরও স্যার প্রথম দিন থেকে সরকারি চাকরিজীবী যারা, তারা চাইবে 1 তারিখ ঈদ হোক। কেন বলেন তো? কেন? কারণ তাদের একটা ইনক্রিমেন্ট হয় জুলাই শেষ হইলে ইনক্রিমেন্টটা কার্যকর হয়। তাহলে জুলাইয়ের শেষ হলে অগাস্টের 1 তারিখ যদি ইনক্রিমেন্ট হয় তাদের বোনাস হবে ইনক্রিমেন্ট সহ। আর জুলাইয়ের 31 তারিখ যদি ঈদ হয় তাহলে ইনক্রিমেন্টটা বাদে হবে। এইটা যারা উপরের লেভেলে আছে তাদের 5-6 হাজার টাকার মতো ভ্যারি করে। আপনি যদি একদিন পরে ঈদ হওয়ার কারণে 5-6 হাজার টাকা বেশি পান, এটা আপনার জন্য সুবিধা না? হ্যাঁ, এই হচ্ছে সুবিধা। ইনক্রিমেন্ট। হ্যাঁ। এবার আমাদের ঈদের বন্ধ কয়দিন দিছে আপনারা কি জানেন? 3 দিন। 3 দিন। হ্যাঁ, আমিও জানি 3 দিন। 3 দিন এটা সরকারি ছুটির সাথে ম্যাচ করে দিচ্ছে, ভালো হয়েছে 3 দিন বন্ধ দিচ্ছে, আমরা বেশি বেশি করে ক্লাস করতে পারবো। এবার একটু আমরা চলে আসবো পেজ 52 তে। তার মানে শনিবারে যদি ঈদ হয় সোমবারে কিন্তু আপনাদের ক্লাস আছে। ঈদের দিন সহ 3 দিন। হ্যাঁ, আউটটা আপনারা কোর্স আউটলাইনটা নো এটা বলেন না, এটা বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটি এবার এই পলিসি ফলো করেছে। দেখছি স্যার যে অল্প কয়েকদিন বন্ধ, বাট আমি ভাবছি যে ঈদের পরের দিনটি না, এটা তো বন্ধ আপনাকে আর 3 তারিখ থেকে খুললাম। আপনার যদি সেশন জটে পড়তেন ওটা কি ভালো হইতো? আপনার সেশন জটটাকে তো সে কমায় আনতেছে ইউনিভার্সিটি তো। আপনার সেশন জট কমায় আনলে আপনি একদিকে সময় নষ্ট হইছে করোনা কালীন সময়ে, এখন এই বন্ধগুলি কম দিয়ে সে মানে যে সময়টা লস হয়েছে সেটাকে অ্যাডজাস্ট করতেছে। আমার তো মনে হয় এটাকে ওয়েলকাম জানানো উচিত। আপনারা আরো নেগেটিভ ওয়ার্ড ইউজ করলেন, এটা হইলো? স্যার এখন ওনারা সেশন জট কমানোর চেষ্টা করতেছে, ওটা ভালো কথা, কিন্তু স্যার সবাই তো দেখা গেছে অনলাইন ক্লাসটা ওইভাবে নিতে পারতেছে না। কেন অনেকে ড্রপ আপনারা দিচ্ছে। কি আমার কাজ ক্লাস নিতে পারতেছেন না? স্যার আমি আমার কথা বলতেছি না। আমাদের কথা এখন শুনেন, অনেকে যারা ড্রপ দিয়েছে
তারা অনলাইন ক্লাসের কারণে ড্রপ দেয় নাই, তাদের ইগোইজম প্রবলেমের কারণে ড্রপ দিছে। আমাদের আমাদের একটা কথা মনে রাখেন, আপনারা কি বিল গেটস এর নাম শুনেছেন? হুম। বিল গেটস একটা কথা বলছে, the most intelligent person is one who is flexible. The most intelligent person is one who is flexible. এখন যারা ড্রপ দিয়েছে, আপনারা যদি তাদের কথা চিন্তা করেন, তাহলে নেক্সট সেমিস্টারে যে করোনা ভালো হয়ে যাবে, আপনি কি আমাকে কোনো গ্যারান্টি দিতে পারেন? না। মানে আপনি একটা সেমিস্টারে অনলাইন ক্লাস করে মোটামুটি অনলাইন ক্লাসের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন, নেক্সট সেমিস্টারে কি আপনার আর কোনো প্রবলেম হবে? তার মানে ওই ছেলেটা যে অনলাইন ক্লাস করলো না, তার জন্য কিন্তু সেটা নতুন জিনিস। আপনি যেহেতু নতুন, আমিও আপনার সাথে স্লো গিয়েছি, যখন আপনি নেক্সট সেমিস্টারে হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন, আমি কি আর আপনার সাথে স্লো যাব? না। ওই ছেলেটা যখন আইসা অনলাইন ক্লাসে ঢুকলো, সে বাকি যাদের সাথে আইসা মিশছে তারা সবাই এক্সপার্ট, সে তো তার সাথে আর কম্পিটিশনেই পারলো না, পারলো? আর আমি একজন দুইজনের জন্য তো ক্লাস স্লো করব না, করব না। করব না। তাইলে তার লস হলো দুইটা না তিনটা। এক নাম্বার লসটা হচ্ছে তার সেশন গ্যাপ বাড়ছে, আর ইয়ার লস হইছে। দুই নাম্বার লসটা হচ্ছে সে যখন আসছে সে তার ফ্রেন্ডের সাথে কোপ আপ করতে পারতেছে না। তিন নাম্বার লসটা হচ্ছে আগামী এই করোনা আমাদেরকে একটা জিনিস শিখায় দিয়ে গেছে যে কোম্পানির কস্ট কার্টেইলে অনলাইনের কোনো বিকল্প নাই। এখন মিটিং থেকে শুরু করে কনফারেন্স গুলি পর্যন্ত সব অনলাইনে হচ্ছে, এবং একবার যখন অনলাইনের মজা পায়া গেছে, মানুষ পয়সা খরচ করে সামনে দেখবেন যে ব্যাংকের যত এজিএম হয় সব অনলাইনে হচ্ছে। হ্যাঁ, কষ্ট করে অফিস যাইবো কেন? না অফিস না, কনফারেন্স করতে গেলে আপনাকে একটা বড় চিন্মৈত্রী হল ভাড়া করতে হয়, ওটার ভাড়া আছে 5 লক্ষ টাকা, লাঞ্চের ব্যবস্থা আছে, হ্যান ত্যান আগর বাগর দুনিয়ার ঝামেলা আছে। ওরা একটা সম্মেলনের ভাড়া 5 লাখ। আরো বেশিও আছে, আরো বেশিও, তো আরো বেশি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, তো এইটা করতে গেলে তাদের 50 লাখ টাকা খরচ হয়, অনলাইনে করতে গেলে তারা 2 লাখ টাকা 5 লাখ টাকায় খরচ করে ফেলতে পারে। একই আউটপুট যদি হয়, আমি ফিজিক্যালি কেন যাব? ঠিক না? একই আউটপুট, আমি যে ইউনিভার্সিটিতে ক্লাস করতেছি, আমাকে সিট একটা চেয়ার টেবিল দিতে হচ্ছে, আমার জন্য একটা বড় রুম নিতে হচ্ছে, ঠিক না? আমি যদি ঘরে বসে ক্লাস করাই, আমাকে কি আর কিছু দিতে হচ্ছে? ইউনিভার্সিটি যদি সেম বেনিফিট অনলাইনে পায়, বা কর্পোরেট গুলি যদি বাসায় বসায় কাজ করে সেম বেনিফিট পায়, তাহলে ইউনিভার্সিটি বা অফিসগুলি কেন অফলাইনে এসে আপনাকে কাজ করাবে? স্যার, একটা ভিডিও দেখছিলাম, মিম দেখছিলি নাজডিলির একটা ভিডিও। এবার একটু খেয়াল করে দেখেন, অফিসগুলি যেহেতু জানে ইন ফিউচারে তার এরকম ধরনের একটা প্ল্যাটফর্মে সে মুভ করবে, সে কি কোন লোকটাকে বেশি নিবে, যে অনলাইনের সাথে অলরেডি হ্যাবিচুয়েটেড, নাকি যে অনলাইন সময়ে সেমিস্টার ড্রপ দিছে তাকে? যে হ্যাবিট, আপনি কাকে নিবেন? অবশ্যই যে এক্সপার্ট। তার মানে হচ্ছে আপনি অন্য কোনো কারণে হয়তো সেমিস্টার ড্রপ দিয়েছেন, হয়তো আপনার টাকা পয়সার সমস্যা, হয়তো আপনার ফ্যামিলির কোনো সমস্যা, আপনি অনলাইন ক্লাসটা করতে চাইছেন কিন্তু আপনি করেন নাই, কিন্তু মার্কেট কি আপনি এটা বুঝাইতে পারবেন? না, মার্কেট ধরে নিবে সে অনলাইনকে ভয় পাইছে, এই জন্য অনলাইন ক্লাস করে নাই, সো এই লোকটাকে নেওয়া আমার জন্য আনসেফ। জব মার্কেটে একটা ধাক্কায় সে অনেক পিছিয়ে গেছে। তো যারা মিস করছে, আপনারা যে করতেছেন, এটা কি আহামরি কোনো কঠিন ছিল? বরং আমি বলবো আরো সহজ ছিল। ক্লাসে কোনো পড়া না বুঝলে ওইটা ওইখানেই শেষ, এখানে আপনি ভিডিও দেখে 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 আবার নিতে পারতেছেন, ঠিক না? আপনি আপনার টিচারকে আগের চাইতে আরো বেশি কাছে পাচ্ছেন, আরো বেশি কোশ্চেন করার সুযোগ পাচ্ছেন, তাইলে আপনি কেন এই সুযোগটা নেবেন না? কথা কি বোঝা যাচ্ছে? যারা করে নাই, এক্সট্রিম লেভেলে কারো প্রবলেম থাকতে পারে, আমি জানি না, কিন্তু বেশিরভাগ যারা করে নাই, কারণ আমি তো স্টুডেন্ট সাইকোলজিটা বুঝি, যারা করে নাই তারা হচ্ছে বেশিরভাগ তাদের ইগো প্রবলেম আছে, করমু না, ঠাডা বৈশা রইছে, হ্যাঁ করমু না, যা একবার মুখ দিয়া কইছি করতাম না, যেটা কইছি তো কইছি, ওই টাইপের অ্যাটিটিউডের লোকগুলি আলটিমেটলি প্রবলেম ক্রিয়েট করছে, এবং তারা আলটিমেটলি নিজেদের ক্ষতি করছে। এবং তাদের আরেকটা মানে কমন নেচার হচ্ছে, নিজে তো কর্মই না, আপনাকেও সে ডিসকারেজ করবে, এই করিস না। আরে ভাই, আপনার সমস্যা, আপনি কইরেন না,
আরেকজনরে কেন না করেন? এটা তো লেজ কাটা শিয়ালের আচরণ হয়ে গেল। চিন্তা করে দেখেন, লেজ কাটা শিয়ালের আচরণ হয়ে গেছে। অনলাইনে পুরা ফাঁকিবাজি, বক্কর চক্কর কত কিছু বলছে, শুনাইছে। আমি তো দেখতেছি অনলাইনে আমি ফিজিক্যাল ক্লাসে যা পড়াইতাম একটা ওয়ার্ডও বাদ দেই নাই, আমি বরং আরো বেশি পড়াইছি অনলাইনে। খেয়াল করে দেখেন, আপনারাই তো আমার কোর্স করছেন, জি স্যার, কতগুলা করছি। ঠিক না? আমি জি, অনলাইনে কম পড়াই নাই 100%। আমাকে লাস্ট সেমিস্টারও বলা হয়েছে যে কতটুকু সিলেবাস কভার করছেন, আমি প্রত্যেকটা কোর্সে 100%। আমি 100%ই করছি, একটা ওয়ার্ডও কম পড়াই নাই। আপনি কি গত সেমিস্টার আমার কোর্স করেন নাই? আপনারা জানেন না, কিন্তু আমি 100%ই কভার করছি। and it's possible online is মানে আমি আমার কাছে মনে হচ্ছে ইজ অলমোস্ট সিমিলার টু দা ফিজিক্যাল ক্লাস। আমি শুধু ফিজিক্যাল ক্লাসে হাইটা হাইটা লেকচার দিতাম, এখানে বৈশা বৈশা লেকচার দিতাম, আর একটু কোমর ব্যথা করে, আর কিছু না। আমার একটু কোমর ব্যথা করে, আর কিছু না। আর একটা জায়গায় সমস্যা হয়, এটা কানে দিয়ে রাখতে আমার জি স্যার, কানে মাথা ব্যথা ঝিমঝিম হয়। আমাদের করে, অসুবিধা হয়। ঝিমঝিম করে। আপনাদের আমার চাইতে আরো না বেশি হবে না, কম হবে। আপনারা তো একজনের বগর বগর শুনেন, আমরা হ্যাঁ, তো আপনার 10 জনেরটা শুনি, এই কারণে আরো বেশি সমস্যা হয়। এইটা ছাড়া আমার আর কোনো প্রবলেম হয় নাই। তা আমি এইটাও নেক্সট মানে রিসেন্টলি চেঞ্জ করে ফেলবো। আমি আমার পুরো রুমটাকে একটা সাউন্ড সিস্টেম বানায় ফেলবো, ফেলে আমি মাউথ অর্গানে ক্লাস নিব। তাহলে আর আমার কানের উপরে প্রেসার পড়বে না। কথা কি বোঝা যাচ্ছে? আমি এই জিনিসটা এখন রিসেন্টলি করে নেব, যে আমার সাউন্ড সিস্টেম আছে বাসায়, আমি এখন টোটাল জিনিসটা সাউন্ড সিস্টেমে নিয়ে আসবো, আর আমি মাউথ অর্গানে সেটা ব্লুটুথে কানেক্ট করে তারপরে কথা বলবো। কথা বোঝা গেছে? এটা আছে আমার বাসায়, এই সিস্টেমটা আছে, আমি এটা করে স্যার নেব। সাউন্ড সিস্টেম থাকলে আমি ইউজ করতাম, কিন্তু বাসায় নাই, এই জন্য হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইউজ করা। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার আসেন পেজ 52 তে। গিয়েছেন? জি স্যার। আচ্ছা, 52 তে কি কনসেপ্ট আছে? এতক্ষণ আমরা কি পড়ছি? এতক্ষণ ফিউচার ভ্যালু এখন বুঝছি। আমরা পড়বো প্রেজেন্ট ভ্যালু। খেয়াল করেন, যখন আমরা ফিউচার ভ্যালু বের করেছি তখন ইন্টারেস্ট ফ্যাক্টরটাকে প্রেজেন্ট ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করেছি, ঠিক না? এই হ্যাঁ, মাল্টিপ্লিকেশনটাকে আমরা বলি কম্পাউন্ডিং। কি বলি? কম্পাউন্ড। আচ্ছা, যখন আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব তখন আমরা কি করব? জাস্ট ফিউচার ভ্যালুর নিচে ইন্টারেস্ট ফ্যাক্টরটাকে চলে পাঠিয়ে দিব। তাহলে ফিউচার ভ্যালুর নিচে আমি যখন ইন্টারেস্ট ফ্যাক্টরটাকে পাঠিয়ে দিব, সেটা আসলে কি হচ্ছে? ভাগ হচ্ছে। কি হচ্ছে? ভাগ। ভাগ হচ্ছে। ভাগ হচ্ছে। ভাগটাকে আমরা বলি ডিসকাউন্টিং। কি বলি? ডিসকাউন্ট। তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে, present value is found or obtained through discounting process or and future value is obtained through compounding process. তার মানে প্রেজেন্ট ভ্যালু পাওয়া যায় ডিসকাউন্টিং এর মাধ্যমে এবং ফিউচার ভ্যালু পাওয়া যায় কম্পাউন্ডিং এর মাধ্যমে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার একটু খেয়াল করে দেখেন তো পেজ 53 তে এরকম দুইটা অঙ্ক করে দেওয়া আছে, পাওয়া গেছে কিনা? ফর্মুলাটা করে দেওয়া আছে, পাওয়া গিয়েছে? জি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আপনি যেমন কম্পাউন্ডিং ফ্যাক্টরের ক্ষেত্রে কিছু ইন্টারেস্ট কম্পাউন্ডিং ফ্যাক্টর পাইছেন, ডিসকাউন্টিং ফ্যাক্টরের ক্ষেত্রেও এগুলি বের করা সম্ভব, এরকম ভ্যালু বের করা সম্ভব। খেয়াল করে দেখেন তো পেজ এই 6% ইন্টারেস্ট রেটের জন্য 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n কত আসে? একটু বের করেন তো। 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n কত আসে? স্যার ফিউচার ভ্যালু হ্যাঁ, কত আসে দেখেন? 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n কত আসে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n, এই n এর ভ্যালু হবে 1, আই হবে 6%, কত আসে? 0.94 কত আসছে? 0.94 0.943। এবার দ্বিতীয় বছরের জন্য ক্যালকুলেট করেন তো। দ্বিতীয় বছরের জন্য হ্যাঁ। 1.06 1.1236 না 0.88 গুড হইছে। শান্তা দেখেন আপনার সেম ভ্যালু আসছে কিনা, এটা দেখতে হবে তো মা, বুঝতে হবে তো, আপনি হাতে না করলে তো হবে না। ও আচ্ছা বইলা ফালায় রাখলে হবে না। হ্যাঁ করেন।
আমার 088 আসলো কে? হ্যাঁ আসছে তো 088 পয়েন্ট আসবে। এইট আচ্ছা, এইট ঠিক আছে। আসছে। Point- এবার তৃতীয় বছরের জন্য দেখেন তো 0.8396 ফ্যান্টাস্টিক। চতুর্থ বছরের জন্য দেখেন uh, 0.7920 দেখেন তো পেজ 54 এ একটা লিস্ট দেওয়া আছে, সেই লিস্টের সাথে মিলছে কিনা। জি স্যার, মিলে গেছে। মিলে গেছে। মিলছে। তার মানে হচ্ছে এবার যখন এই ভ্যালুগুলি আপনাকে দেওয়া থাকবে তখন কি আপনি ভাগ করবেন না গুণ করবেন? গুণ করে ফেলবো ডিরেক্ট Fantastic. ফিউচার ভ্যালুর কারণ সাথে। কি সেই ভাগফলের রেজাল্টটাই তো এইটা, ঠিক না? এটা হ্যাঁ সে ভাগফলের রেজাল্টটাই এইটা। তার মানে আমি ডিসকাউন্টিং ফ্যাক্টর বা কম্পাউন্ডিং ফ্যাক্টর গুলি দিয়ে দিলে আপনি জাস্ট প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালুর সাথে গুণ করেই আপনি আপনার ডিজায়ার্ড প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু পেয়ে যেতে পারেন। এবার একটু খেয়াল করেন, যখন আপনি প্রেজেন্ট ভ্যালু বের করবেন তখনও তো কম্পাউন্ডিং ফ্যাক্টর থাকতে পারে, পারে না? জি পারে তো। খেয়াল করে দেখেন তো পেজ 54 এ একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা পারা যাবে কিনা। পেজ 54 এ জাস্ট এর নিচের অংশে একটা অঙ্ক দেওয়া আছে, কোশ্চেন হাউ মাচ ক্যান ইনভেস্টর পে। পারা যাবে? জি শিওর তো পারা যাবে? দাগায় জি রাখেন। স্যার। ওকে, জি স্যার এবার একটু খেয়াল করেন আমি যেটা বলি, যে আপনি যখন ফিউচার ভ্যালু বের করেছেন কম্পাউন্ডিং ফ্যাক্টর ছিল, যখন প্রেজেন্ট ভ্যালু বের করবেন তখনও তো কম্পাউন্ডিং ফ্যাক্টর থাকতে পারে, পারে না? আচ্ছা, এবার একটু দেখেন তো আপনি কম্পাউন্ডিং ফ্যাক্টরটা যে বের করবেন 6% এর জন্য আপনি কম্পাউন্ডিং ফ্যাক্টর মান্থলি কম্পাউন্ডিং ফ্যাক্টরটা বের করেন তো কত আসে দেখেন তো। 1 ডিভাইডেড বাই 1 প্লাস i বাই m হোল টু দি পাওয়ার n। সেখানে m এর ভ্যালু হবে 12। m এর ভ্যালু কত হবে? 12। দেখেন তো কত আসছে। স্যার এটা কি বললেন 1 ডিভাইডেড বাই 1 প্লাস i বাই m। i এর ভ্যালু হচ্ছে 6%, m এর ভ্যালু হচ্ছে মান্থলি কম্পাউন্ডিং মানে 12, n ইকুয়াল টু 1 মান্থ। 0.49 69 হয় নাই? 4969 আসছে আমাদের। কত আসছে আবার করেন। 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0 স্যার i এর মান 6%। হ্যাঁ 1 প্লাস 0.06 ডিভাইডেড বাই 12 ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার 1। divided by 12 plus 1 1.08 হয় নাই? স্যার 0.99 0.99502। 502 কিভাবে করছেন আমি বলি, কিভাবে করছেন আমি বলি, আপনারা কিভাবে করছেন আমি বলি। আমার সাথে সাথে টাইপ করেন, ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দিবেন 1 1 প্লাস প্লাস 0.06 ডিভাইডেড বাই 12 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 1 ইকুয়ালস কত আসছে? 1.005 এটা হচ্ছে আমি নিচের অংশটা পাইছি, ডিনোমিনেটর পাইছি, ঠিক না? হ্যাঁ এবার 1 প্রেস করেন, 1 ডিভাইডেড দেন by অ্যানসার প্রেস করেন ইকুয়াল দেন 0.9 আসছে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ এবার 1 2 এগুলি চেঞ্জ করেন, দেখেন পেজ 56 এ আপনি মান্থলি কম্পাউন্ডিং ফ্যাক্টর গুলি পেয়ে যাবেন। কথা কি বোঝা গেছে? তার মানে এবার আমি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যা ইচ্ছা আমি কিন্তু বের করে নিতে পারি। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার আচ্ছা, দেখেন তো নিচে একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা পারা যাবে কিনা। should an investor take this after 3 years months from now assuming that the investing figure and annual হ্যাঁ পারা যাবে পারা যাবে। আচ্ছা, তাহলে এই ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাসে আমরা অ্যানুইটি পড়বো। আমরা কি পড়বো? অ্যানুইটি। এবার একটু বইয়ের পেছনে যান তো, দেখেন তো পেজ 75 এ এরকম কিছু ম্যাথ দেয়া আছে কিনা, কয়টা প্রবলেম দেওয়া আছে? প্রবলেম স্যার 18টা।
এই 18টা প্রবলেমের মধ্যে আজকের সাথে যতগুলি মিলছে এতগুলি অ্যাসাইনমেন্ট হিসাবে করবেন। আচ্ছা, এখন আমাকে একটু কাজ করবেন। মিম হচ্ছে আপনি প্রথম 10টা কোশ্চেন টাইপ করবেন, শান্তা পরের 8টা কোশ্চেন টাইপ করবেন। মিম কয়টা কোশ্চেন টাইপ করবেন? প্রথম 10টা। শান্তা কয়টা করবেন? 8টা। এই 8টা কোশ্চেন টাইপ করে আমাকে একটু মেইল করে পাঠিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে, এগুলি আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দেব। এগুলি আমি আপনাদের কি দিব? শুধু assignment কোশ্চেনটা। দিবেন। শুধু কোশ্চেনটা টাইপ করে পাঠাবেন, আর অ্যানসার গুলি আপনারা বাসায় রেডি করতে থাকেন। কারণ আমি যখন হ্যাঁ। অ্যাসাইনমেন্টটা দিব আপনি যাতে সাথে সাথে ছবি তুলে আমাকে দিয়ে দিতে পারেন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এবং জি, সেটা আজকের স্যার। মধ্যে পাঠাবেন। কবের মধ্যে পাঠাবেন? আজকেই পাঠাবো। আজকের মধ্যে পাঠাবেন। আমার মেইল অ্যাড্রেস কি আছে আপনাদের কাছে? মেইলে গেলে পাওয়া যাবে, আগে মেইল স্যার আমি- একটু দিয়ে দেন। আচ্ছা, আমি আপনাদের যে চ্যাট বক্স আছে চ্যাট বক্সে দিয়ে দেব। ওকে, হ্যাঁ, চ্যাট আচ্ছা স্যার। বক্সে দিয়ে দেব। আচ্ছা, এবার আমরা একটু রোল কলটা করে নেই। স্যার বলেন। একটা জিনিস মনে করানোর কথা ছিল স্যার। স্যার প্রবলেম আজকেও ভুলে গেছি। স্যার আজকেও প্রবলেম ভুলে গেছি। হ্যাঁ, স্যার, ওই যে লাস্ট চ্যাপ্টারে একটা প্রবলেম ছিল না, হ্যাঁ, চ্যাপ্টার 2 এর আজকেও ভুলে গেছি। নেক্সট স্যার ক্লাসে আবার মনে করব। স্যার এখন যে কোশ্চেনগুলো দিলেন 18টা, স্যার আপনি হ্যাঁ। বললেন যে যেই ম্যাথগুলো এখন করা হয়েছে ওই হ্যাঁ, টাইপের শুধু ওগুলি করবেন, আর কিন্তু পরবর্তীগুলি স্যার কোশ্চেন পরবর্তীগুলি যেগুলো টাইপ করতে বললেন সেগুলো ওগুলি সব করবেন। ফার্স্টে থেকে তারপরে স্যার তুই 8টা করবি, পরের 8টা। হ্যাঁ তুই ফার্স্ট আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবগুলি কেন টাইপ করতে বলেছি বলেন তো? স্যার, কারণ পরবর্তীতে ওই ম্যাথগুলো আইসা বলবো। পরবর্তী ক্লাসে বাকিগুলি কভার করে ফেলবো। ঠিক আছে? জি স্যার। আপনাদের অ্যাটেন্ডেন্স দিতে আমার অনেক ভালো লাগে। স্যার এবার না অ্যাটেন্ডেন্সে 10 মার্কস। ও আচ্ছা, আসল কথা তো হ্যাঁ, বলি স্যার। নাই। আপনারা কাছ থেকে শুনছেন? নাজমুল স্যার বলছে আজকে ক্লাস ছিল? না, গতকালকে ক্লাস ছিল। ও আচ্ছা আচ্ছা, আসতেছি। আপনারা সুপার লাকি, আপনাদের তো ক্লাস মিস হয় না। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে 10, অ্যাটেন্ডেন্সে 10, কুইজে 10। বড় বড় অ্যাসাইনমেন্ট দেওয়ার অর্থ হচ্ছে আপনাদেরকে মার্কস দেওয়ার মতো আমি স্পেস করে নিচ্ছি। ঠিক আছে, আপনাদেরকে তো এখন অ্যাসাইনমেন্ট দেই নাই। 18 ব্যাচে আমি ধুমায় অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করছি। মানে ওরা আর স্যার নাজমুল বিজনেস স্যার দিয়ে কমিউনিকেশনে দিছে। তো আমরা অনেকগুলা করছিলাম। কোনটা? বিজনেস কমিউনিকেশন আপনার না, সব ওদেরকে থেকে এখন ওদেরকে বিজনেস কমিউনিকেশন এখনো দিচ্ছি না। ওরা মানে এখনো তো গল্পে গল্পে পার করতেছি। ওরা বলতেছে মজাই লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, মজা লাগছে। এই সামনে শুরু হচ্ছে, মনে করেন সেকেন্ড অ্যাডাপ্টেশন পর্যন্ত শেষ। এখন রাইটিং স্কিল পর্যন্তই তো গল্প থাকবে, তারপরে হ্যাঁ, থেকেই তো মনে করেন অ্যাসাইনমেন্ট ঝামেলা শুরু হবে। শুরু। ওরা এখনো খুব মজায় মজায় আছে, মজায় মজায় আছে। আমিও হাসতেছি। এরা বলতে স্যার কোর্সটা অনেক মজা, অনেক ভালো। তো আমাকে বলতে 18 ব্যাচ স্যার। না, 17 ব্যাচ। ও 18 ব্যাচ প্যারায় পড়ে গেছে। 18 ব্যাচকে অলরেডি প্রতি ক্লাসে অ্যাসাইন, ওদের আজকে থেকে টাইম ভ্যালু অফ মানি ধরবো। টাইম ভ্যালু অফ মানি অনেক করানোর পরেই প্রিন্সিপালস তো অফ ফিনান্স করাচ্ছেন। হ্যাঁ, টাইম ভ্যালু অফ মানি মানে প্রথম 2 চ্যাপ্টারে তো অ্যাসাইনমেন্ট নাই। টাইম ভ্যালু না, অফ মানি পরের করানোর গুলোতে। অর্থই হচ্ছে টাইম ভ্যালু অফ মানি শেষ 20টা অঙ্ক ধরাই দিছি, তারপরে হ্যাঁ। অ্যানালাইসিস শেষ মানে অ্যাসাইনমেন্ট ধরাই দিছি। আমাদের তো একটা অঙ্ক 3 বার 4 বার করে করতে দিছিল। 5 বার করে করছি হ্যাঁ, আমরা। 5 বার করেও ওদেরকে দিব 3 বার করে, ওদেরকে দিব 3 বার করে। অঙ্ক বাড়ায় দিব, ও অঙ্ক বাড়ায় দিব। পড়তে শুনেন, ওইগুলি আপনারা করছেন বিধাই আজকে আমি মুখে মুখে বলছি, আপনি সব ক্যাচ করে ফেলছেন। ঠিক না? জি স্যার। করতে হবে, জি। না করলে আপনি পারবেন না। না করলে একটা কথা বলি যে পরিশ্রম না করলে আপনি আসলে জিনিসটা ক্যাচ হ্যাঁ। করতে পারবেন না। পরিশ্রম আপনাকে কোনো না কোনো পর্যায়ে করতেই হবে। কথা কি বুঝাতে পারলাম? তো জি স্যার। এটা এখনই করেন যাতে সামনে যায় আরাম করতে পারেন। মানে ইন্ট্রোডাকশন লেভেল কোর্সে পরিশ্রম করছেন, মেজর কোর্সে এসে আপনাকে খুব বেশি আমাকে ধাক্কাইতে হচ্ছে না। আবার ওইগুলিতে যদি পরিশ্রম কম করতেন, এইগুলি দেখতেন আপনার কাছে স্যার কঠিন কঠিন কঠিন, অনেক বিরক্ত লাগতো। ঠিক না, না? বুঝলে তো স্যার মেজর নেওয়াই যেত না ফিনান্স। স্বাভাবিক স্বাভাবিক। যেমন আমি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করাচ্ছি 9 এবং 11 ব্যাচে, তারা খুব হ্যাপি। না স্যার, আমরা না তো। আমরা তো 10 ব্যাচ 10 ব্যাচ, 10 এবং 11 ব্যাচ, সরি 9 10 ব্যাচ এবং 9 আর 10 ব্যাচ। 9 আর 9 10 আর 10 ব্যাচ। তারা খুব হ্যাপি, কারণ ওরা আমার কাছে বেশ কয়েকটা কোর্স করছে তো হ্যাপি, পারতেছে। এটা একটা সুবিধা, এটা একটা সুবিধা। আবার
ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোর্সের অনেক কিছু ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর সাথে মিলে ওই কোর্সটা নাজমুল স্যার করাইছে এবং সুন্দরভাবে করায় আনছে। তারা বলার সাথে সাথেই ক্যাচ করতেছে। অ্যাসাইনমেন্ট দিলে এটাকে নেগেটিভলি নেবেন না, এটাকে পজিটিভলি নিয়ে অ্যাসাইনমেন্টটা করবেন। দেখবেন যে অ্যাসাইনমেন্ট করলে কখনো লস নাই। হ্যাঁ স্যার, আপনি যে এতগুলো করে অঙ্ক দিলেন ভালো হয়েছিল, আমাদের ম্যাথ গুলো একদম অনেক ভালো করে প্র্যাকটিস হয়েছিল। ফ্যান্টাস্টিক। এখন দেখবেন যে মেজর কোর্সগুলি যখন করতে যাবেন, স্যাররা যেভাবে বলবে আপনি সেভাবেই ক্যাচ করতে পারবেন। এবং অনেস্টলি স্পিকিং, আমার উপর আপনাদের রেসপেক্ট এখন যখন পারবেন তখন বাড়বে, কারণ স্যার করাইছিল বিধায়ী পারছে। এই জিনিসটা মাথায় ঢুকবে। এবং স্যারের হ্যাঁ বেলাও স্যার, আরেকটা হইতেছে, আপনি যে আমাদের ম্যাথ টাইপ করতে দিয়েছিলেন না, সেটা এবার ম্যানেজারিয়াল অ্যাকাউন্টে এসে আমার কাজে লাগছে। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং তো স্যারই করাচ্ছে, নাজমুল স্যার করাচ্ছে না? করে ফেলছি আমরা। লাস্ট সেমিস্টার আমরা করে ফেলছি স্যার। খেয়াল করে দেখেন, দেওয়ার সাথে সাথে পারতেছেন। রেসপেক্ট গুলি আসলে যখন আপনি কারো শিখানো জিনিস যখন আপনার উপকারে আসবে, তখন অটোমেটিক্যালি রেসপেক্ট বাড়ে। স্যার আপনার ক্লাস, তারপর নাজমুল স্যারে যা পড়াইছে আর টিটি স্যার যা পড়াই গেছিল ওগুলো আর কি এখনো পুরা মাথার মধ্যে পুরা ক্লিয়ার মনে থাকে আর কি। খেয়াল তো করে স্যার দেখেন। ভালো কথা, আমাদের মিটে কি ক্লাস করাবেন আপনি কবে থেকে? সামনের সপ্তাহ থেকে। সামনের সপ্তাহ থেকে মিটে করাবো, সামনের সপ্তাহ থেকে মিটে করাবো। বুঝতে পারছি, আপনাদের নেক্সট ক্লাস আমি মিটেই দিব, কারণ আপনারা অলরেডি হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন। স্যার কালকেই ফার্স্ট মিটে করছি। হ্যাঁ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমারটাও মিটে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখেন। স্যার ক্লাসরুমে নতুন নিউ কোড লাগবে না? আমরা যেটাতে আবার জয়েন করব, ইমেল আইডি দিয়ে কিছুই লাগবে না, ওই যে নরমালি আপনি, স্যারও তো আপনাদেরকে ওই লিংকটাই দিয়ে দিয়েছে। আমি যেরকম লিংক দিয়ে দিচ্ছি লিংকটাই দিয়ে দিয়েছে। না, আর গুগল ওটা তো Google গুগল Classroom। ক্লাসরুম। হ্যাঁ, ওইটা আবার আমি রেডি করে আপনাকে পাঠাবো। এই জন্যই তো অ্যাসাইনমেন্ট গুলো এখনো দিচ্ছি না, বলতেছি রেডি করে রেখে দেন। ওইটাতে যখন আপলোড করব দিয়ে আপনাকে 24 ঘন্টা সময় দিব, 24 ঘন্টার মধ্যে আপনি পাঠিয়ে দিবেন। আর এখন যদি আপনি রেডি করে না রাখেন তাইলে আপনি তখন ধরা, কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।